সবাইকে, কেমন আছো তোমরা? আরজসি চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমাদের মেঘালয়ের চতুর্থ দিন। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা এর আগের 3 দিন মেঘালয়ে দারুণ ঘুরেছি। আর এই যে হোমস্টেটা দেখছো এটা কিন্তু মাউলিনং ভিলেজের অনেকটা ভেতরে ঘন জঙ্গলের মাঝের একটা হোমস্টে। এটার বিশেষত্ব কি জানো? এটা হলো মাউলিনং ভিলেজের যে ভিজিটিং যে প্লেসটা সবাই যেটা দেখতে আসে সেখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আর এত ঘন জঙ্গলের মাঝখানের এই কটেজটা, চারিদিকে শুধু পাখির কিচিরমিচির ছাড়া কোনো কোলাহল, কোনো আওয়াজ নেই। আমাদের তো অদ্ভুত লেগেছিল কালকের রাতটা কাটাতে। আজকে আমাদের প্ল্যান আছে ডাউকি দেখার আর এই মাউলিনং ভিলেজটা পুরো ঘুরে দেখার। আমরা সকাল সকালই তাই চলে এসেছি। এখানে সামনেই গাড়ি পার্ক করার একটা মস্ত ব্যবস্থা আছে। তারপর ওই 15 না 20 রুপিস দিয়ে এন্ট্রি ফিস কেটে আমরা ঢুকে যাচ্ছি ভিলেজটাকে পুরো ঘুরে দেখার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা কিন্তু ভিলেজে ঘুরতে আসার আগে বিশাল কিছু এক্সপেকটেশন রেখো না। এখানে তেমন কিছু দেখার নেই। তবে যেটা শেখার সেটা হলো চাইলেই একটা গোটা গ্রামকে কি সুন্দর করে ক্লিন রাখা যায়। এই ভিলেজটার সব থেকে ইন্টারেস্টিং জায়গা হলো এইটা, যেটার নাম হলো স্কাই ভিউ পয়েন্ট। এখানে বাঁশকে একটার সাথে আর একটা বেঁধে মইয়ের মতো তৈরি করেছে। তারপর সেই মইগুলোকে গাছের ডালের সাথে বেঁধে বেঁধে একদম গাছের মগডালে ওঠার ব্যবস্থা করেছে। ব্যাপারটা দেখে না বেশ ভালোই লাগছিল। এখানে একটা মনে হয় ছোট্ট টাকার টিকিট কাটতে হয়, আমার না সত্যি বলতে ঠিক খেয়াল নেই। তবে এখানে এই প্রথম দিকে উঠতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তারপরে কিন্তু ব্যাপারটা মোটামুটি ঠিকঠাক লেগেছে আর ভালোই লেগেছে। তবে এগুলো বাঁশের তৈরি বলে এরা কিন্তু এখানে প্রপারলিভাবে 2 থেকে 3 জনই উঠতে দিচ্ছে, তার বেশি না। আর এই যে আমরা স্কাই ভিউ পয়েন্টের একদম মগডালে উঠে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে দূরের যে জলা জলা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বাংলাদেশের একটা পার্ট। এখান থেকে এইটুকুই শুধু দেখা। তবে হ্যাঁ, এতটা উঁচুতে ওঠে চারিদিকে তো এখানে জঙ্গল ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সবুজ সবুজ গাছের মাথাগুলোই দেখা যাচ্ছে। তবে এইরকম মগডালে কখনো তো সেভাবে ওঠা হয়নি, তাই উঠে কিন্তু বেশ ভালো লাগছিল। ভিলেজের চারপাশে ঘুরতে ঘুরতে এইরকমই আরও 2-3টে দেখতে পেয়েছি চোখে। তবে ওইটাই সব থেকে বড় ছিল, আর ওটাতেই যেহেতু আমরা উঠেছি তাই এগুলোতে আর আমরা ওঠার চেষ্টাও করিনি। গ্রামটা ঘুরতে খুব বেশি সময় লাগেনি, কারণ গ্রামটায় সেরকমভাবে দেখার আর কিছু ছিল না। আমরা কালকে যেহেতু ভীষণ একটা হেকটিক জার্নির মধ্যে ছিলাম, মানে ওই সিঙ্গেল ডেকার ব্রিজ, ডাবল ডেকার ব্রিজ পুরোটা ঘুরে আমাদের শেষ করতে হয়েছে, তাই আমাদের আজকে খুব লাইটলিভাবে আমরা আজকে ঘুরছি। মানে ওই টুকটুক করে শুধু গ্রামটা ঘোরা ছাড়া আর ডাউকি দেখা ছাড়া তেমন কোনো হেকটিক জার্নি আজকে আমরা ওই জন্য রাখিনি। গ্রামটাকে পুরো একবার পাক খেয়ে তারপর আজকে আমরা চলে যাব আবার ডাউকি দেখতে। এখানে চারপাশে এইরকম ছোট ছোট বাঁশ দিয়েই এইরকমভাবে সাঁকো, মই এগুলোকে তৈরি করে রেখেছে। আর ওই গ্রামটাকে ভীষণভাবে ক্লিন করে রেখেছে। তা বাদে এখানে কিন্তু দেখার সত্যি তেমন কিছু নেই। আজ সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়াও হয়নি, আর লাঞ্চের সময়ও চলে এসেছিল। মাউলিনং ভিলেজে ঢোকার মুখেই দেখলাম একটা হোটেল। এখানেও ওই থালি সিস্টেমের খাবারই বিক্রি হচ্ছিল। আমরা এখান থেকে রুটি, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট এগুলো খেয়ে তারপর হোটেল থেকে বেরিয়ে গেছি। বেরোনোর সময় পেয়েছি বৃষ্টি, কিন্তু মেঘালয়ে যে ঘুরতে এলে এইরকম টুকটাক একটু বৃষ্টিতে ভিজতেই হবে। আর দেখো পাহাড়ের খাঁজে আটকে থাকা এই মেঘগুলো না এত সুন্দর যে বোধহয় মেঘালয় থেকে চলে যাওয়ার অনেক দিন পর্যন্ত মনের কোণায় এই মেঘগুলো এভাবেই আটকে থাকবে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এরকম একটা ওয়াটারফলসের। এটা কিন্তু খুব একটা নামি দামি নয়, বা এটার নামও আমার একদম মনে নেই। তবে এই ওয়াটারফলসটা দেখে আমাদের এত ভালো লেগেছিল যে গাড়ি থামিয়ে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়েছি।
আচ্ছা, এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? মানে যারা মেঘালয় ঘুরে গেছো অথবা রোজ ইউটিউবে ভিডিও দেখছো মেঘালয় ঘুরতে আসার জন্য, এটা কিন্তু সেই ডাউকি রিভার, যেটা স্বচ্ছ ওয়াটারের জন্য নাকি এই নদীর নিচে কি আছে সেটা পরিষ্কার দেখা যায়। না, আমরা ডাউকির সেইরকম রূপ আর দেখতে পারিনি। আমরা দেখেছি ডাউকির এরকম মাটি গোলা জলের রূপ। তার কারণ হয়তো আমরা যে কয়দিন এখানে ছিলাম সব কটা দিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্যই ডাউকির জল বোধহয় এইরকম ঘোলা হয়ে গেছে। আর তারপর ওই জন্য আমরা বোটিং না করেই ওখান থেকে বেরিয়ে গেছি, আর রাস্তায় যেতে যেতে পেয়েছি এইরকম আর একটা সুন্দর ওয়াটারফলস। এটা যেন আগেরটার থেকেও অনেক বেশি সুন্দর। কিন্তু সত্যি বলতে আমাদের হাতে আজকে তেমন সময় নেই, যেতে হবে সোজা শিলং, অনেকটা জার্নি, তাই ওখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর উপভোগ করতে করতে গেছি রাস্তার এরকম সুন্দর কিছু দৃশ্য। সবাই এমনি একটু হাই করো। আমরা এখন চেরাপুঞ্জি থেকে চলে যাচ্ছি আবার শিলং। আমাদের চেরাপুঞ্জি ঘোরা শেষ, অনেকগুলো ওয়াটারফলস আমরা মিস করে গেছি। তারপরে খুব আনন্দের সাথে আমরা চলে যাচ্ছি শিলং শপিং করবো বলে। ডাউকি থেকে যখন আমরা সোজা শিলংয়ে এসে পৌঁছাই তখন ছিল বিকেল ওই 4:30 মতো। তবে শিলংয়ের ট্রাফিক জ্যাম আর লোকজনের কোলাহল এতটাই বেশি যে আমাদের আমরা চলে এসেছি এখন শিলংয়ের পুলিশ বাজারে। আমাদের এখানেই হোটেল নেওয়া হয়েছে, তো আমরা মার্কেটটা এমনি ঘুরে দেখছি। সবাই বলে এখানে নাকি প্রচুর কম দামে জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু আদতেও সেরকমটা পাওয়া যায় না। তো আমরা এখন ঘুরে দেখছি, চলো তোমাদেরকেও খানিকটা করে দেখাবো এখানে বাজারটা কেমন। এই মার্কেটটা অনেকটা আমাদের কলকাতার নিউ মার্কেটের মতোই, তবে আমার মনে হয়েছে আমাদের নিউ মার্কেটে জিনিসপত্রের দামও একটু কম আর মানেও বেশ এখান থেকে ভালো। আর এখান থেকে আমরা যেটা কিনেছি সেটা হলো এই ছাতাগুলো, আমাদের দেখে খুব পছন্দ হয়েছিল। ছাতাগুলো কিন্তু বেশ বড়সড় আর অনেকটা ডিজাইন করা। ছাতাগুলোর দাম নিয়েছিল 250 টাকা করে। তো আমরা ওই 3-4টে ছাতা নিয়েছিলাম, ব্যাস আমাদের মার্কেটিং বলতে এখান থেকে এইটুকুই ছিল। শিলং বাজারটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়সড়। আমরা সেই সন্ধ্যাবেলায় বেরিয়েছি আর আমাদের ঘুরতে প্রায় ঘন্টা 2 তো সময় লেগেছিলই। জিনিসপত্র অনেক কিছুই আছে ভ্যারাইটি, কিন্তু এখানে অনেক দাম। আমাদের অনেক কিছু পছন্দ হওয়ার পরেও মনে হয়েছে যে কলকাতার জিনিসপত্র এর থেকে অনেক কম দামে সেম ভ্যারাইটি পাওয়া যাবে। আর জানো তো চেরাপুঞ্জিতে আমরা এত থালি খেয়েছি, মানে ওই মাছের থালি, মাংসের থালি, ভেজ থালি, সব থালিতেই ভাত ডাল সাথে ওই একটা করে মাছ বা মাংস এরকম ছিল। ভাত ডাল খেতে খেতে না আমরা একদম ফেড আপ হয়ে গেছি। তাই এতগুলো ফাস্টফুড সেন্টার দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি, দাঁড়িয়ে পড়েছি এবার একটু এই সব চটপটা জিনিস খাবো বলে। প্রথমেই অর্ডার করেছিলাম মোমো। এই মোমোগুলো খেতে আমার কলকাতা থেকে একটু আলাদা টেস্ট মনে হয়েছে, মানে একটু সাইজেও ছোট, কিন্তু মোমোগুলোর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। মানে ওপরের লেয়ারটা অনেক পাতলা ছিল আর ভেতরের তরকারিটাও বেশ অন্যরকম করে করেছিল। আর শিলংয়ের সবথেকে বেশি আমার পছন্দ হয়েছে এই কর্ন দিয়ে তৈরি মশলা দিয়ে বেশ একটা সুন্দর একটা আইটেম, যেটা ওই 40 টাকা করে এরকম কাপে করে বিক্রি করছিল সেটা। আর এই যে আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হলো হোটেল ইন্ডিয়ানা, যেটা পুলিশ বাজারের একদম মাঝখানে অবস্থিত। আর হোটেলটা আমাদের ভালোই ছিল। মেঘালয়ে এসে যে কটা হোটেল আমরা অনলাইনে বুকিং করেছি সব কটা হোটেলই মোটামুটি আমরা ভালো পেয়েছি। আর এটা যেহেতু লোকেশনটা বেশ ভালো, তাই এই হোটেলটায় থাকতে আমাদের সুবিধেই হয়েছে। চলো তোমাদের ছোট্ট করে হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। পুলিশ বাজারটা এত জমজমাট, তবে একটা জিনিস দেখে আমার একটু অবাক লাগলো, সেটা হচ্ছে এখন ওই 8:30 মতো বাজে, পুলিশ বাজার কিন্তু একদম ফাঁকা, মানে কোনো লোকজনই প্রায় সেখানে নেই আর সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে গেছে। এইরকম একটা সুন্দর লোকালিটির বাজার এত তাড়াতাড়ি কেন বন্ধ হয়ে গেছে আমি সেটাই বুঝতে পারিনি। আমরা 6 জন ছিলাম বলে আমরা 3টে রুম বুক করেছিলাম, 3টেই প্রায় একই ধরনের রুম। এই যে এটা ছিল আমাদের প্রথম রুম, যেখানে সুদীপ্তা আর স্নেহাশিসদা ছিল, আর আমরা একটু ভেতরের দিকে রুম নিয়েছিলাম। এই রুমটা দেখো, ওই মোটামুটি রুমগুলোর সাইজ একই রকমের, একটু ছোট ছোট।
আমাদের মেঘালয়ের ভিডিওগুলো দেখে তোমাদের যদি আমাদের হোটেল, হোমস্টে বা যে কোনো কিছু সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চেও। আমি সেগুলো যথাসাধ্যভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে সব।